হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের থেকেও ভালো কিছু ইনভেস্টমেন্ট। এটা দেখা গিয়েছে যে আমার অনেক বন্ধু বান্ধব বা অধিকাংশ ব্যক্তিই আছেন যারা শেয়ার বাজারে অ্যাক্টিভলি ইনভেস্ট করতে ভয় পান, বা তার মনে হয় যে আমি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট হয়তো ট্র্যাক করতে পারবো না, বা মার্কেটে 5,000 স্টক আছে, কোন স্টকটা কোন সময় নিতে হবে, কোন স্টকটা কোন সময় ছাড়তে হবে, এটা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেমন আমার জব করছি, বা আমি যেমন আমার অ্যাক্টিভিটিগুলো করছি, দৈনন্দিন অ্যাক্টিভিটি বা আমার যে আদার প্রফেশন আছে সেখানে যে সমস্ত কাজগুলো করছি, তার সাথে সাথে আমি শেয়ার বাজার থেকে একটা সামান্য এক্সট্রা ইনকাম চাই, যেখানে আমি ইনফ্লেশনকে কিছুটা বিট করব, বাট এফডির থেকে বেটার রিটার্ন পাবো। এই এক্সপেকটেশন নিয়ে অনেকেই মিউচুয়াল ফান্ড করে থাকেন, কারণ মিউচুয়াল ফান্ড ছাড়া আর কোনো রাস্তা তারা দেখতে পান না, এবং তাদের মনে হয় যে না, মিউচুয়াল ফান্ড হচ্ছে খুব ভালো একটা রাস্তা। আর টেলিভিশনে তো সবসময় আমরা একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখতেই পাই, মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়, রাইট? তো সেই সমস্ত কিছু দেখে ইনফ্লুয়েসড হয়ে, বা অধিকাংশ ব্যক্তি যেহেতু মিউচুয়াল ফান্ড করছেন, তাই মিউচুয়াল ফান্ডের দিকে অ্যাট্রাকশনটা অনেক বেশি, এবং প্রত্যেকেই বলে থাকেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে খুব ভালো একটা রিটার্ন পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় রিটার্নটা যতটা পাওয়া সম্ভব অ্যাকচুয়ালি তার থেকে অনেক কম রিটার্ন জেনারেট করে মিউচুয়াল ফান্ড। আমি এটা কেন বলছি তার বিহাইন্ডে অনেকগুলো রিজন আছে, আমি এক এক করে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড যতটা ভালো এটাকে পোর্ট্রে করা হয় বা দেখানো হয়, অতটা মানে পারফরমেন্সের ভালো হয় না মিউচুয়াল ফান্ডের। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর থেকেও ভালো কিছু ইনভেস্টমেন্ট আছে। আমি ভিডিও চলতে চলতে সেই সমস্ত ইনভেস্টমেন্টগুলো সম্পর্কে বলছি। আপনি চেষ্টা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আপনার কাছে ইনভেস্টমেন্টের একটা নতুন দিশা আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে পারবো বলেই আমি মনে করি। তো যাই হোক, এখন মিউচুয়াল ফান্ড যে জিনিসটা করে সেটা হচ্ছে একজন ফান্ড ম্যানেজার রাখে, এবং আপনি যে প্রত্যেক মাসে একটা এসআইপি করছেন বা লামসাম যে অ্যামাউন্টটা দিচ্ছেন, আপনার মতো হাজার হাজার লাখ লাখ ব্যক্তি যারা পয়সাটা দিচ্ছেন, সেই পয়সাটা তারা নিয়ে বিভিন্নভাবে ডাইভার্সিফাইড ওয়েতে তারা তাদের মতো রিসার্চ করে সেই ফান্ড ম্যানেজার তিনি অ্যালোকেশন করেন যে কোন শেয়ারে কতটা নেব। ফান্ডের বিভিন্ন রকম টাইপ হয়ে থাকে, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন যে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ ইত্যাদি বিভিন্ন রকম মানে টাইপ হয়ে থাকে। আপনার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী, অর্থাৎ আপনি কতটা রিস্ক নিতে চান সেই অনুযায়ী কিছুটা পরিমাণ লার্জ ক্যাপে, কিছুটা পরিমাণ স্মল ক্যাপে, কিছুটা পরিমাণ মিড ক্যাপে হয়তো আপনাকে ইনভেস্টমেন্ট করানো হয়। এক্ষেত্রে সব থেকে বেশি লাভবান যিনি হন তিনি হচ্ছেন সেই মিউচুয়াল ফান্ড। তার কারণ হচ্ছে যখন আপনি সেই ফান্ডটাকে রিডিম করতে যান, আপনাকে হয়তো মানে একটা ক্যালকুলেশন দেখায়, যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন আপনাকে একটা ক্যালকুলেশন দেখানো হয় যে 15 বছর, 20 বছর বা 30 বছরের যদি আপনি ইনভেস্টমেন্ট রাখেন, 10% বা 12% বা 15%, মানে 15%-এর নিচে তো কেউ দেয়ই না, তো 15%, 20% এরকম অনুযায়ী একটা সিএজিআর ক্যালকুলেশন আপনাকে দেখানো হয়। সিএজিআর অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল রিটার্ন যেটা হয়, মানে ইন্টারেস্ট না, মানে রিটার্ন। তো সেই 15% সিএজিআরে দেখিয়ে আপনাকে দেখানো হয় যে 5,000 বা 10,000 করে বা 2,000 করে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ মানে 20 বছর 25 বছর পর গিয়ে সেটা 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকায় দাঁড়িয়ে যাচ্ছে। এই ক্যালকুলেশনটা আপনার সামনে দেখানো হয়, এবং আপনি সেটাতে ইন্টারেস্টেড হয়ে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করেন, রাইট? কিন্তু আপনি এখানে আপনাকে ওই যে ক্যালকুলেশনটা দেখানো হয়, এখানে 3টে মেন অ্যাসপেক্টকে আপনাকে বাদ দিয়ে জিনিসটা পোর্ট্রে করা হয়। কীরকম না, নাম্বার ওয়ান, প্রথম যে জিনিসটা আপনাকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে ইনফ্লেশন। আপনি যে অ্যামাউন্টটা দেখছেন ওটা আপনার অ্যাবসোলিউট অ্যামাউন্ট নয়। তার কারণ হচ্ছে যে এখানে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হয় না, আপনাকে 7%, 8% করে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে ওই ক্যালকুলেশনটাতে। সেকেন্ডলি হচ্ছে
আপনি যখন ওটা রিডিম করবেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডটা যখন আপনি ভাঙবেন, সেই সময় আপনাকে একটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সটা আপনাকে বাদ দিতে হবে। সেই ট্যাক্সটা যদি আপনি বাদ দেন এবং তার সাথে মিউচুয়াল ফান্ডের মানে ওই ক্যাপিটালটা ম্যানেজ করার জন্য তারা 1% একটা চার্জেস কাটে। সেটা বিভিন্ন মিউচুয়াল ফান্ড বিভিন্ন রকমভাবে চার্জেস কাটে। এটা কিন্তু একটা হিডেন চার্জেসই বলা যায়, যদিও তারা বলেন যে এটা হিডেন চার্জেস নয়। বাট রিডিম করার যদি আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন যে এই হিডেন চার্জেসটা থাকে। তো এই 3টে চার্জেস যদি আপনি বাদ দেন, তাহলে আপনি দেখতে পাবেন, যদি আপনি ক্যালকুলেশনটা তারপর আপনি অ্যাবসোলিউট একটা ক্যালকুলেশন করেন, সেই ক্যালকুলেশনে আপনার এই জিনিসটা উঠে আসবে যে মিউচুয়াল ফান্ড থেকে আপনি যে রিটার্নটা পাচ্ছেন, সেই রিটার্নটা মোটেও মানে আপনি হয়তো এক্সপেক্টই করেননি, এতটাই কম রিটার্ন আপনি পাচ্ছেন। তো এই প্রবলেমটাই কিন্তু যদি আপনি লং টার্মে মিউচুয়াল ফান্ড করেন, তো আপনাকে এই প্রবলেমটা ফেস করতেই হবে। এবং দিস ইজ দ্য হার্ড ট্রুথ। এই ট্রুথটা সম্পর্কে অনেকেই বলেন না, এবং অনেকেই ইনভেস্টারদেরকে মানে মিউচুয়াল ফান্ডের দিকে কন্টিনিউয়াসলি যেতে বলেন। মানে আমি বড় বড় ফান্ড হাউসেসকে দেখেছি যে তারা কন্টিনিউয়াসলি অ্যাডভাইস করেন মিউচুয়াল ফান্ডের দিকে, এবং তাতে মানে দেখতে গেলে লাভটা হয় তাদেরই। কারণ হচ্ছে যে তারা এতটা পরিমাণ ক্যাপিটাল ম্যানেজ করতে পান। যখন আপনি বড় একটা ম্যাগনিটিউডের ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, সেখানে ক্যাপিটাল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো যে মিউচুয়াল ফান্ড যত ক্যাপিটাল নিজের মধ্যে আনতে পারবে, ততটা সে পাওয়ারফুল হয়ে মার্কেটে মানে ডমিনেট করতে পারবে বেসিক্যালি। তার সাথে সাথে আপনার ক্যাপিটালটা ম্যানেজ করার জন্য যে চার্জেসটা থাকে, সেই চার্জেসটা হচ্ছে তাদের গেন। তো এই গেনটা প্রত্যেকেই কিন্তু নিজের জন্য করে, আপনার জন্য কেউ ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছেন না। তো এটা হচ্ছে একটা প্রবলেম, অ্যান্ড দিস ইজ দ্য হার্ড ট্রুথ। তো মানে বিটার ট্রুথ বেসিক্যালি। তো আপনাকে এই বিটার ট্রুথটা অ্যাকসেপ্ট করতে হবে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। এখন আপনি আমাকে বলবেন যে তাহলে এর সলিউশন কী আছে। আমার কাছে এর বেসিক্যালি 4টে ইনস্ট্রুমেন্ট আছে। যে 4টে ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি রিটার্ন জেনারেট করবেন। এবং মানে বড় বড় যারা ফান্ড হাউসেস হয় বা মানে ফান্ড ম্যানেজার হন, তারা এই 4টে যে আমি ইনস্ট্রুমেন্টের কথা বলছি, এই 4টে ইনস্ট্রুমেন্টকে বিট করতে পারেন না, এর রিটার্নকে বিট করতে পারেন না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন চার্জেস আপনাকে দিতেই হবে, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল, সুতরাং ওটাকে মানে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তৃতীয়ত যেটা, আমি আপনার বেসিক্যালি ওই যে 1% চার্জ মিউচুয়াল ফান্ড কাটে, সেটাকে আমি সেভ করতে চাইছি। নাম্বার 1 আমার ইন্টেনশনটা এই ইনস্ট্রুমেন্টগুলো প্রপোজ করার মাধ্যমে। আর সেকেন্ড যেটা আমি করতে চাইছি, সেটা হচ্ছে যে আপনার মিউচুয়াল ফান্ড যে রিটার্নটা দেয়, অর্থাৎ 12%, 14%, 15%, সেই রিটার্নটার থেকে একটু বেশি রিটার্ন আমি জেনারেট করতে চাইছি। তাহলে ডিফারেন্সটা লঙ্গার মানে পিরিয়ড অফ টাইমে একটু বেশি হয়ে যাবে এবং আপনি সেখান থেকে একটু ভালো রিটার্ন পেতে পারেন। তো এই 4টে ইনস্ট্রুমেন্ট কী কী? এই 4টে ইনস্ট্রুমেন্ট কিছুই না, বেসিক্যালি আমি জানি যে আপনি একজন অফিস গোয়ার্স, অর্থাৎ আপনি অফিস যান বা আপনি কোনো একটা কাজে ইনভলভ থাকেন, আপনি স্টক মার্কেট এত ট্র্যাক করতে পারবেন না। ইদার আপনি লামসাম ইনভেস্টমেন্ট করবেন বা আপনি এসআইপি ইনভেস্টমেন্ট করবেন। তো যদি এই সমস্ত ফ্যাক্টরগুলোকে নেওয়া হয়, তাহলে 4টে ইনস্ট্রুমেন্টের কথা আমি বলছি, এই 4টে ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করে দেখতে পারেন। প্রথম হচ্ছে নিফটি বিজ, অর্থাৎ ইটিএফ। ইটিএফ যারা জানেন না তাদের জন্য বলি, এটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। অর্থাৎ স্টক মার্কেট, অর্থাৎ আমাদের যে এনএসসি আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তারা নিজেরা কিছু ফান্ড ট্রেড করেন। কীরকম না, যেমন নিফটি 50 আমি যদি বলি, মানে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিতে এই নিফটি বিজ ইনস্ট্রুমেন্টটাতে আপনার টাকাটা ইনভেস্ট করা হয়। এখন যদি কোনো কোম্পানি ভালো পারফরমেন্স না করে, তখন তাকে নিফটি বিজ থেকে বের করে দেওয়া হয়, মানে নিফটি 50 থেকে বের করে দেওয়া হয়, যেটা এক্সচেঞ্জই করে থাকে। তো এক্সচেঞ্জ যখন তাকে বের করে দিচ্ছে এবং নতুন আরেকটা কোম্পানি যে ভালো পারফর্ম করছে, অর্থাৎ যার মার্কেট ক্যাপ বেড়েছে এবং যাকে নিফটি 50-র মধ্যে ইনক্লুড করা হবে, সেই কোম্পানিটা যখন সোয়াপ হয়, তখন কিন্তু আপনার ক্যাপিটালটাও সোয়াপ হয়ে যায়। অর্থাৎ এটা অটোমেটিক একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনার পয়সা যেভাবে মিউচুয়াল ফান্ডের একজন ফান্ড ম্যানেজার সোয়াপ করতো, অর্থাৎ চেঞ্জেস করতো, তো
মানে খারাপ পারফর্মিং কোম্পানিটাকে বের করে দেয়া এবং ভালো কোম্পানি যেটা ইনক্লুড হচ্ছে তার মধ্যে ইনভেস্ট করা, এই কাজটা কিন্তু অটোমেটিক্যালি হবে ভায়া নিফটি বিজ। আপনি কিন্তু নিফটি বিজ এ সেই কারণে ইনভেস্ট করতে পারেন, বা কোনো ভালো ইটিএফে আপনি ইনভেস্ট করতে পারেন। আমার কাছে ইটিএফ হচ্ছে খুব ভালো একটা অপশন, যে ইটিএফকে কোনো মানে ফান্ড ম্যানেজার নিয়ন্ত্রণ করেন না এবং এটা এক্সচেঞ্জ দ্বারা নিয়ন্ত্রিত হয়। খারাপ পারফর্ম করলে সেক্ষেত্রে আপনার পয়সা অলরেডি সোয়াপ হয়ে যাবে, এবং যেভাবে নিফটি ফিফটির মানে কি বলবো, মানে যে নিফটি ফিফটি যেভাবে ওয়েটেজগুলো থাকে কোম্পানিতে, আপনার টাকাটাও সেইভাবে থাকবে। তো নিফটি বিজ এই কারণে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট আমার মনে হয়ে থাকে। সেকেন্ড যে ইনস্ট্রুমেন্টটার কথা আমি বলবো সেটা হচ্ছে আইটি বিজ। অর্থাৎ ইন্ডিয়াকে যদি আমি দেখি একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে, তাহলে আইটি ইন্ডাস্ট্রির সফল হওয়ার চান্সেস অনেক বেশি, এবং এটা হচ্ছে সার্ভিস বেস ইন্ডাস্ট্রি যেটা গ্লোবালি পুরো মানে পৃথিবীকে সার্ভ করে। এবং আইটি বিজ হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে সমস্ত আইটি কোম্পানিগুলোর মধ্যে, অর্থাৎ আপনি ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানিতে গেলেন না, টিসিএস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, মাইন্ডট্রি বলুন, বা যে কোম্পানিগুলো আছে সেগুলোতে না গিয়ে আপনি টোটাল আইটি সেক্টরটাতে যদি আপনি ইনভেস্ট করতে থাকেন, তাহলে আইটি বিজ একটা খুব ভালো ইনস্ট্রুমেন্ট। থার্ড হচ্ছে ইন্ডিয়াকে গ্রো করতে গেলে বা আগামী দিনে যাই হোক না কেন, ব্যাংককে অলওয়েজ ভালো পারফর্ম করতে হবে। ব্যাংক যদি খারাপ পারফর্ম করে তাহলে তাকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টকে অলওয়েজ প্রোটেকশন দিতে হবে, কারণ ব্যাংকস হচ্ছে ইকোনমির একটা মেরুদণ্ড। তো সেই কারণে আমি বলবো ব্যাংক বিজ হচ্ছে আর একটা ইটিএফ যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। আর এই তিনটে ইটিএফের বাইরে চতুর্থ আর একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু অর্নামেন্ট হিসাবে নয়, অ্যাজ এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসাবে, সেটা হচ্ছে গোল্ড বিজ। অর্থাৎ গোল্ডে যে ইটিএফ আছে, তো গোল্ডের মানে মানে গোল্ডে ইনভেস্ট করতে আমি এই কারণেই বলছি, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে স্টক মার্কেট ডাউন হয় সেক্ষেত্রে গোল্ড প্রাইসেস শুট আপ করে। এটা অনেকেই জানেন, এটা মানে খুব মানে কঠিন কিছু বিষয় নয়, এবং এটা দিস ইজ দ্য হার্ড ট্রুথ বেসিক্যালি। তো আপনি গোল্ডে সেই কারণে একটা গোল্ড বিজ নিতে পারেন। তো এই চারটে ইনস্ট্রুমেন্টের মধ্যে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন এবং একটা নির্দিষ্ট প্রপোর্শনে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আমার মনে হয় আপনি মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেটার রিটার্ন জেনারেট করবেন। এটা কমপ্লিটলি আমার নিজস্ব ওপিনিয়ন। আপনি আমার ওপিনিয়নটাকে ভ্যালিডেট করুন, আপনি একটু স্টাডি করুন, তারপরে আপনি ইনভেস্টমেন্ট করুন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা বোনাস টিপস দিচ্ছি, যে টিপসটা হয়তো আপনি জেনে থাকবেন বা না জেনে থাকলে আপনি এটাতেও ইনভেস্ট করতে পারেন। সেটা হচ্ছে মন100 আরেকটা ইনস্ট্রুমেন্ট যেটা নিয়ন্ত্রণ করেন মতিলাল ওসওয়াল, এবং এটা অ্যাকচুয়ালি মতিলাল ওসওয়াল N100 বলে একটা ফান্ড আছে, যে ফান্ডটাতে আপনি টাকা রাখতে পারেন। এরা কি করেন, এরা ইউএসএ স্টকে ইনভেস্টমেন্ট করেন, ন্যাসড্যাকে বেসিক্যালি। অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ায় বসে ইউএসএ স্টকে ইনভেস্ট করতে চান এবং আপনি যদি ইউএস মার্কেটকে না ট্র্যাক করে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে মন100 হচ্ছে আরেকটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টে অবশ্যই আপনাকে পয়সা আপনি রাখবেন, এটা আমার মনে হয় এবং আমি এটা রেকমেন্ডও করি। তো আপনি এই 5টা ইনস্ট্রুমেন্টে যদি আপনি পয়সা রাখেন, তাহলে আমার মনে হয় যে লং টার্মে যদি আপনি 10 বছর, 15 বছর, 20 বছরের হরাইজন নেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের থেকে অনেক 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 বেটার আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন। এবং মানে মিউচুয়াল ফান্ড যে পয়সাগুলো কাটে সেগুলো আপনার পরবর্তীকালে ডিডাকশন হবে না, এবং আপনার রিটার্নটা অনেক বেটার হবে। এবং ফান্ড আপনার মানে আপনি অফিস গিয়েও নিশ্চিন্তে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওখানে ইনভেস্ট করে ওইভাবে পুরো বিষয়টাকে আপনি অটোমেট করে দিতেই পারেন, এবং সেক্ষেত্রে আপনার রিটার্ন এক্সপেকটেশন অনেক বেশি বাড়বে। এটা আমার আজকে আপনার অ্যাডভাইস। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনি নিজে পুরো জিনিসটা নিয়ে রিসার্চ করুন, একটু আরও ডিপ স্টাডির দরকার। আপনি আপনার সাইকোলজিক্যালি এই জিনিসটার সাথে অ্যালাইন কিনা, আপনাকে যিনি মিউচুয়াল ফান্ড মানে রেকমেন্ড করেছেন, আপনি তার সাথে বসে ডিবেট করুন আমার এই মানে পয়েন্ট অফ ভিউটা নিয়ে, এবং আপনি নিজে স্টাডি করুন। সেই স্টাডিতে যদি আপনার মন সায় দেয় এবং আপনি যদি সেটা মনে করেন, তাহলে আপনি ইটিএফে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আমার মনে হয় না যে আপনি ভবিষ্যতে এটা করলে আপনি কোনোভাবেই মানে খারাপ একটা রিটার্ন পাবেন। মিউচুয়াল ফান্ডের থেকে তো অবশ্যই ভালো রিটার্ন পাবেন। মানে আপনি যদি হিস্টোরিক্যালিও দেখেন বা আপনি যদি
ফিউচারেও দেখেন, তো সেক্ষেত্রে আপনি বেটার রিটার্ন পাবেন। এই এক্সপেকটেশন নিয়ে আজকে আমি এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আরেকটা ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিওতে। বাই বাই।